সাহিত্যের জগতে আমাতেরাসুর মন্দিরে সিরিজটি এক অভিনব সৃষ্টি। বিভা পাবলিকেশনের হাত ধরে প্রকাশিত এই বইটিতে স্থান পেয়েছে ৬টি ভৌতিক ও রহস্যময় গল্প। এই বইটির মুদ্রিত মূল্য ১৪৯ টাকা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে শীঘ্রই সংগ্রহ করে নিন আমাতেরাসুর মন্দিরে এই বইটি। জাপানিজ আরবান লেজেন্ডস অর্থাৎ জাপানিজ লোককথা হল জাপানের এমন কিছু প্রচলিত কাহিনী যেগুলি সেখানকার মানুষদের মুখে মুখে চলে আসছে যুগ যুগ ধরে। কখনো কখনো তারা রক্ষক হিসেবে পরিচিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয় হিংস্র এবং আক্রমণাত্মক। এই শহুরে কিংবদন্তিগুলোর সঙ্গে জড়িয়ে থাকে কিছু ভৌতিক বা অদ্ভুত প্রাণীদের কথাও, যারা বিভিন্ন কারণে মানুষকে আক্রমণ করে। সেই সব কাহিনী আপাতভাবে অবিশ্বাস্য হলেও জাপানিদের কাছে এগুলি চিরাচরিত সত্য। এই লোক কাহিনীগুলির মধ্যে কয়েকটি প্রচলিত নাম হল হানাকো সান, কুচিসাকি ওনা, গোজু ইত্যাদি। আজ শোনাব এমনই দুই জাপানি কিংবদন্তির গল্প, কাপ্পা এবং কুরুপিডা। তারা কারা এবং তাদের সম্পর্কে লোকমুখে কি প্রচলিত আছে তা জানতে হলে শুনতে হবে আজকের গল্প দুটি। আজকের এই দুটি গল্পেরই কথকের ভূমিকায় আছি আমি, ব্রতদীপ। বিভিন্ন প্রধান চরিত্রে আছে অভিযান, বর্ণিশা, সাগ্নিক ও শুভদীপ, ও অন্যান্য চরিত্রে সাগ্নিক, পার্থ এবং সৌরভ। শুরু হচ্ছে লেখক রাজদীপ ভট্টাচার্যর কলমে আজকের প্রথম গল্প, রিভার চাইল্ড। রাত নেমেছে, চারিদিকে জ্যোৎস্না মাখা আধারের মায়াজাল। বাঁশ ঘেরা জঙ্গলের মাঝে একটি মাঝারি আয়তনের ঝিল, তার স্বচ্ছ জলের উপর চন্দ্রিমার রূপালী আলো গা ভাসিয়েছে। জলের উপরিভাগ থেকে মাছেদের চলাচলের শব্দ শোনা যাচ্ছে। একটা মিষ্টি ফুলের গন্ধ যেন জঙ্গলের রোম রোম মুগ্ধ করে রেখেছে, সাথে একটা হালকা হাওয়া। বাঁশ গাছেরা দোল খাচ্ছে। ঠিক একটু পরেই শুকনো পাতা আর ঘাসের উপর দুটো মানুষের পায়ের আওয়াজ শোনা গেল। ঝিলের দিকেই দুটি ছায়া এগিয়ে আসছে। অবয়ব দুটির মধ্যে একজন পুরুষ এবং অপরজন নারী। ঘাসের উপর তাদের স্যান্ডেলের শব্দ একটু একটু করে ঝিলের দিকে এগিয়ে আসছে। মহিলাটি তার দুই হাতের মাঝে একটি কাপড়ে জড়িয়ে রাখা বস্তুকে সযত্নে ধরে আছে। বস্তুটি মাঝে মাঝে নড়ে উঠছে। মহিলাটির দুই চোখে জল ছলছল করছে, যেন ওর থেকে একটা কিছু অমূল্য সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। দু এক ফোঁটা করে অবিরাম ধারা চোখের ধার বেয়ে নেমে টুপ করে মাটিতে মিশে যাচ্ছে। এবার দুজনে ঝিলের ধারে এসে উপস্থিত হলো। পুরুষটি এবার সেই মহিলাটিকে ঝিলে নামতে ইঙ্গিত দিল। মহিলাটি প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর হাতের বস্তুটিকে সযত্নে ধরে নিয়ে পাথরের সিঁড়ি বেয়ে একটু একটু করে জলে নেমে গেল। কোমর পর্যন্ত জলে নেমে বস্তুটিকে কাঁপা কাঁপা হাতে জলের উপরই তলে দু হাত এগিয়ে দিয়ে ভাসিয়ে দিল। একটু একটু করে সেটা অতলে তলিয়ে যেতে থাকে। তার খানিক পরেই জলতল থেকে এক গুচ্ছ বুদবুদ ভেসে উঠে নিমেষেই হাওয়ায় মিশিয়ে গেল। দুজনের অন্তরে চাপা কান্না নিঃশব্দেই জঙ্গলের অভ্যন্তরে রয়ে গেল। রাতের মায়া, চাঁদের আলো আর জলের মাছেরা ছাড়া আর কেউ জানল না
কেউ দেখল না। টোকিও শহরের একটি অফিসে তখন মিস্টার ওহিওর ঘরে একটা আলোচনা চলছে। এই আলোচনা মাত্র দুজনের মধ্যেই সীমাবদ্ধ, ছুটি হয়ে গেছে অনেক আগে। মিস্টার ওহিওর সাথে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার তাকাশি। তাকাশি 30 ঊর্ধ্ব এক যুবক, পাতলা চেহারা, মাথায় ফিনফিনে চুল, স্বভাবে বেশ শান্ত কিন্তু পরিশ্রমী। মিস্টার ওহিওর কাছে তাকাশি অনেকটাই ভরসার পুত্র। যুবক হলেও অনেকটা অভিজ্ঞতা আছে ওর। মিস্টার ওহিও তাকাশিকে বললেন, তুমি তো জানো যে ফুৎসুতে আমাদের একটা প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেখানে দেখভালের দায়িত্বের যার হাতে দিয়েছিলাম ও অসুস্থ হয়ে পড়েছে। তাই এই কাজে আমি তোমায় ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না। তুমি যদি যাও তাহলে কাজটা এগিয়ে যাবে। একটা হাসপাতাল তৈরি করার যা ঝামেলা, উফ, তার উপর আশেপাশের মানুষদের সাথে বোঝাপড়া করা, পুরোটাই সামলাতে হবে তোমাকে। তবে রাতে থাকতে হবে কনস্ট্রাকশন কেবিনে। খাওয়া দাওয়া আর সারাদিনের থাকার ব্যবস্থা ওখানেই একজনের বাড়িতে করে দিচ্ছি। বেশ ভালো জায়গা। ফুৎসু আগে গ্রাম থাকলেও এখন ছোট শহরে পরিণত হয়েছে। তোমার কোনো অসুবিধা হবে না। কালকেই রওনা দাও তাহলে। তাকাশি শুধু ঘাড় নেড়েই সেখান থেকে বিদায় নিল। পরদিন তাকাশি একটু বেলার দিকে ফুৎসুতে পৌঁছায়। কাজের জায়গাটা আর শহরের কিছুটা জায়গা একবার ঘুরে দেখে নেয়। বেশ সাজানো গোছানো, ছোট শহর এবং শহরের কিছুটা অঞ্চল জুড়ে বাঁশের জঙ্গল। জঙ্গলের কিছুটা দূরে কোম্পানির হাসপাতাল তৈরির কাজ চলছে। কনস্ট্রাকশন অঞ্চল সংলগ্ন একটি ছোট কেবিনে নাইট গার্ডের সাথে তাকাশির থাকার ব্যবস্থা হয়েছে। অবশ্য শুধুমাত্র রাতটুকুই সেখানে কাটানো, বাকি দিনটা খাওয়া সহ মিস্টার ইয়ামাটার বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে। মিস্টার ইয়ামাটার বাড়ি জঙ্গলের অপর প্রান্তে, অর্থাৎ কনস্ট্রাকশন অঞ্চলের ঠিক উল্টো দিকের জঙ্গল সংলগ্ন। বিকেল হয়ে আসবে, তাই ওদিকটায় আর যাওয়া হলো না। হাসপাতাল তৈরির কাজ বেশ ভালোভাবেই চলছে। তাকাশি সারাদিন কাজের পর কেবিনে নাইট গার্ডের সাথে থাকার সিদ্ধান্ত নিল। কেবিনটি আয়তনে মাঝারি, ঘুমানোর ব্যবস্থা না থাকলেও হাত পা ছড়িয়ে বিশ্রাম নেওয়া যায়। তাকাশি মনে মনে এটাই ঠিক করলো, রাতে কেবিনেই থাকতে হবে যখন তখন আজ আর মিস্টার ইয়ামাটার বাড়ি গিয়ে তার কাজ নেই। এমনিতেই বেলা হয়েছে। রাতে কেবিনে থেকে কাজ সেরে সকালে লোটা কম্বল নিয়ে একেবারে ওখানেই হাজির হবে। তারপর আবার দুপুরে কাজ দেখতে আসবে। যেই ভাবা সেই কাজ। কেবিনের প্রথম রাতে ভালোভাবেই নিজের ব্যবস্থা করে নিল। ওয়ার্কাররা একটু দূরেই থাকার আয়োজন করে নিয়েছে। তাকাশি নাইট গার্ডের সাথেও বেশ আলাপ জমিয়ে ফেলল। নাইট গার্ড কামানাকা বেশ ভালো মানুষ, বয়স প্রায় 65, কিন্তু চেহারা বেশ বলিষ্ঠ। তিনি এই ফুৎসুরেরই বাসিন্দা। এই শহরের এদিক ওদিক সবটাই তার হাতের তালুর মতোই চেনা। রাতের খাওয়া কেবিনে সেরে নিয়ে তাকাশি কাজে মন দেয়। কাজের ফাঁকে ওর সাথে তাকাশির বেশ ভালোই গল্প হচ্ছিল। তাকাশি নিজের কর্মজীবন নিয়ে অনেক কথাই বলছিল, যদিও এরকম ছোট শহরের বৃদ্ধ মানুষেরা সচরাচর গল্প আড্ডা খুব একটা পছন্দ করেন না। কিন্তু এই ভদ্রলোক বেশ আলাপি। কিভাবে এটা গ্রাম থেকে শহর হলো, বিশ্বযুদ্ধের পর এখানে কি অবস্থা হয়েছিল, জায়গাটা কেমন, কি বৃত্তান্ত ইত্যাদি গল্প চলতে থাকলো। কামানাকা এবার কেবিনের এক কোণের দিকে আঙুল তুলে বললেন, ওটা দেখতে পাচ্ছ? তাকাশি দেখল একটা লম্বা করে সরু বস্তু, কালো কভারে মোড়ানো। ওটা একটা সামুরাই তরোয়াল। আমার দাদু দিয়েছিলেন। তিনি একজন সামুরাই ছিলেন। আমার অবশ্য প্রথম শিক্ষা তাঁর কাছ থেকেই। দাদু 110 বছর বেঁচেছিলেন। দারুণ হাতের কাজ জানতেন। এই তরোয়াল হাতে থাকলে দাদুকে পরাজিত করার ক্ষমতা কারুর ছিল না।
আমার বাবা অবশ্য এই সব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি, তাই টেকনিকগুলো সব দাদুই আমাকে শিখিয়েছেন। এরপর তো জাপানিজ আর্মিতে জয়েন করলাম। ওখানে অস্ত্র মানেই ছুরি আর নানান রকমের বন্দুক। তোমরা বাবা শহরের ছেলে, এসব শুধু গল্পেই শুনেছ, চোখে হয়তো এই প্রথম দেখলে। এই তরোয়ালের বয়স আমার চেয়েও বেশি, কিন্তু কত বেশি তা হয়তো বলা মুশকিল, মানে আমি নিজেও ঠিক জানি না। তবে ধার সেই আগের মতোই। আসলে এই তরোয়ালটি বংশের ক্রমিকানুসারে প্রতিটি যোগ্য পুরুষের সাথে যুগ যুগান্তর ধরে থাকবে। এটা তো আর চেষে অস্ত্র নয়, বলি, নৈবেদ্য আর মন্ত্রের দ্বারা এই তরোয়াল তৈরি হয়েছিল। অশুভ শক্তিকে এর এক কোপেই শেষ করা যায়। দাদু এরকম অনেক কাজই করতেন, তাই আমাকেও এসব শিখিয়ে গেছেন। আসলে অলৌকিকের সাথে লড়াই করা সহজ নয়, যদিও আমি একবার ছাড়া এইরকম পরিস্থিতিতে পড়িনি। তখন ব্যবহার করেছিলাম, তবে আমি আত্মরক্ষার কাজে লাগালেও ওই কয়েকবার ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এটার ব্যবহার থেকে বিরত থেকেছি। সাধারণ ব্যাপারে আমার হাতই যথেষ্ট, তবে সর্বদা সঙ্গে রাখি, কখন দরকার হবে। পবিত্র জিনিস তো, তাই খুব প্রয়োজন ছাড়া ওটাকে কভার থেকে বার করি না বা কারোর হাতে দিই না। এটা দাদুর নির্দেশ, নয়তো শক্তি ক্ষয় হয়ে যায়। তিনি এইভাবেই অনেক কথা বলতে থাকেন। তারপর আবার জিজ্ঞাসা করেন, আচ্ছা বাবা, তুমি যেন কোথায় থাকবে? মিস্টার রিয়ামাটার বাড়িতে। কোম্পানি ওখানেই ব্যবস্থা করেছে। শান্তভাবেই বলে তাকাশি। এটা শুনেই কামানাকার মুখে একটু কিন্তু কিন্তু ভাব ফুটে ওঠে। কিছু বলতে চেয়েও যেন আর বললেন না। সকালবেলা জিনিসপত্র গুছিয়ে তাকাশি মিস্টার ইয়ামাটার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশ্য বাড়ির রাস্তা কাল রাতেই কামানাকা বলে দিয়েছিলেন, তাই ওর চিনতে অসুবিধা হয়নি। কাজের জায়গা থেকে 1.5 কিলোমিটারের মতো দূরত্ব। শহরের বড় রাস্তা দিয়ে হাঁটলেই কিছু সময় পরেই বাঁশের জঙ্গলে রাস্তা শেষ হয়। সেই জঙ্গলের সরু রাস্তা দিয়ে কিছুটা পথ গেলে মিস্টার ইয়ামাটার বাড়ি। মাঝে একটা ঝিল পড়ে, সেটার উপর বেশ সাজানো সুন্দর একটা সাঁকো আছে। সাঁকো পেরিয়ে গেলেই বাড়িটা সামনেই লক্ষ্য করা যায়। যাওয়ার পথে সাঁকোয় দাঁড়িয়ে একবার ঝিলটা ভালোভাবে দেখল তাকাশি। সকালের আলোয় ঝলমল করছে, বিভিন্ন রকম মাছ তাতে খেলে বেড়াচ্ছে। জলটা বেশ পরিষ্কার। জলের উপর 2-1টা পদ্ম ফুটে আছে, তবে একাংশে একটু সবজি আগাছা গজে উঠেছে। সেখানে একটা কচ্ছপ ভেসে আছে। ঝিলের দুপাশে বিভিন্ন ফুলের গাছ, ফুলের সাথে বাতাস মিশে একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে। বেশ বেশ মনোরম পরিবেশ। এরপর তাকাশি 1 পা 2 পা করে ইয়ামাটাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সামনেই একটা বাগান, একপাশে একটু জায়গা বেড়া দেওয়া, তাতে গোটা 3 মুরগি চড়ে বেড়াচ্ছে। বেশ শান্ত পরিবেশে বড় জায়গা জুড়ে বাড়িটা তৈরি। বাড়ির সামনেই একজন মহিলা দাঁড়িয়ে, হয়তো বাগানের কোনো কাজ করছিলেন। তাকাশি তার পরিচয় দিতেই মহিলাটি খুব সাদরে বাড়ির ভিতরে নিয়ে আসেন। তাকাশির দেখে মনে হলো তারা আর্থিক দিক থেকে বেশ সচ্ছল। ভিতরে যেতেই মিস্টার ইয়ামাটার সাথেও ওর পরিচয় হয়ে গেল। দুজনেই ভালো মানুষ। বাড়িতে আর কেউ থাকেন না, যত সম্ভব ওদের সন্তান নেই, আবার থাকতেও পারে। যদিও ওদের ব্যাপারে কামানাকা তাকাশিকে কিছুই বলেননি,
তাই এসব তাকাশির সামান্য আন্দাজ মাত্র। অন্তর্গৃহটি বেশ কয়েক দামি আসবাবে সাজানো, পোশাকে শৌখিন ভাব সর্বদা ফুটে উঠছে। তাকাশির বিশ্রামের জন্য একটা ঘর পরিপাটি করেই রাখা ছিল। ঘরটি খুব বড় না হলেও নেহাত ছোট নয়। সামান্য কিছু আসবাব আর একটা বিছানা একজনের জন্য যথেষ্ট। দুপুরে খাবারটা ওদের সাথেই খেলো তাকাশি। খাবারে ছিল মাছ, মাছের ডিম, সেদ্ধ ডিমের সাথে মিশো স্যুপ, কিছু ভাজা সবজি আর ভাত, সামান্য কিছু ফলও ছিল। খেতে খেতেই আলাপচারিতা হয়ে গেল। খাওয়া শেষে তাকাশি আর মিস্টার ইয়ামাটা বাগানের ধারে এসে কথা বলছিলেন। সাথে মিসেস ইয়ামাটাও ছিলেন। মিস্টার ইয়ামাটা বললেন, তা তা আমাদের এই অঞ্চলটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, তা যতদিন কাজ আছে এইখানেই নির্দ্বিধায় তুমি থাকতে পারো। আর তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাকে সব বলেছেন। আমরা দুটো মাত্র মানুষ, কত বসন্তই তো পার করলাম বলো। একজন অতিথি হয়ে কিছুদিন থাকলে বরং একটা কথা বলার সঙ্গী হবে, নয়তো আর কি, নয়তো সারাদিন বাগান করা, মুরগি পোষা আর সকালে একটু বাজার করা ছাড়া সেরকম তো কিছুই থাকে না করার। ঈশ্বরের কৃপায় আর্থিক দিক নিয়ে তেমন কোনো সমস্যা নেই, বুঝলে। শুধু শুধু কোনো সঙ্গী নেই আমাদের। আর ব্যবসাটাও এখন কর্মচারীরাই চালায়। আর সত্যি বলতে কি জানো তো বাবা, এই বয়সে আর ওসব ভালো লাগে না। আর আবার ছেলেটা তো। এই বলেই তিনি থেমে যান। তারপর কথা ঘুরিয়ে বলেন, হ্যাঁ বাবা, তোমার বোধহয় কাজের সময় হয়ে গেল, তাই না? হ্যাঁ। তাকাশি সরাসরি প্রশ্ন করে, এই একটু পরেই যাব। আচ্ছা, আপনাদের ছেলের কথা বলছিলেন, তা সে কি বাইরে থাকে? মিসেস ইয়ামাটা এবার বলে ওঠেন, না না, আমরা এই দুটো মানুষই। ওরা দুজনেই কথাটা এড়িয়ে গেলেন। তাই তাকাশি আর তখনকার মতো কথা না বাড়িয়ে নিজের কাজে রওনা দিল। কিন্তু যাওয়ার পথে সেই সাঁকুর উপর দিয়ে চলতে চলতে তাকাশির বারবার মনে হতে থাকলো কেউ যেন তাকে দেখছে। কিন্তু আর কিছু না ভেবেই সে এগিয়ে গেল। রাতে কামানাকার সাথে কাজের ফাঁকে কথা হয়। আপনাদের জঙ্গলের দিকটা তো বেশ ভালো, পরিবেশটা খুব সুন্দর, ফুল গাছে ভরা, একটা ঝিলও আছে, বেশ পরিচ্ছন্ন জল, তাতে কত রকম মাছ, কচ্ছপ সবই দেখে নিলাম। শহরে আর এসব কোথায়? কামানাকা একবার ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, তুমি কচ্ছপ দেখেছ? হ্যাঁ, মানে ওই এক ঝলক ঝিলের এদিক ওদিক তাকাচ্ছিলাম, তখনই চোখে পড়ল। কেন, কিছু হয়েছে? না। আরো কিছু বলতে গিয়েও বললেন না, তিনি এড়িয়ে যান। তারপর শুধু একটা কথাই বলেন, সাবধানে থেকো বাবা, জায়গাটা তো তোমার অচেনা, তাই সামলে থেকো। তবে কাজের চাপে এই কদিন আর সেরকম কথা হয়নি। তবে একদিন সকালে তাকাশি কেবিন থেকে ফিরে এসে একটা আজব জিনিস খেয়াল করল। বাড়ির সামনে বাগানের পাশে ওই জায়গাটায় মুরগি থাকত। সেখানে মাত্র একটাই মুরগি পড়ে আছে। কিন্তু ওর যতদূর মনে পড়ে এই কদিনে একবারও রান্নায় মাংস হয়নি। সব দিনই ব্রেকফাস্ট আর লাঞ্চে মাছ খাওয়া হয়েছে। অবশ্য যদি ডিনারে ওরা নিজেদের জন্য রান্না করে খেয়ে থাকেন তাহলে আলাদা ব্যাপার। কি যেন মনে হতে তাকাশি মিস্টার ইয়ামাটাকে জিজ্ঞাসা করল। মিস্টার ইয়ামাটা তখন বাগানে জল দিচ্ছিলেন, কিন্তু তিনি আমার ছেলে খায় এই একটা কথা বলেই আবার নিজের কাজে মন দিলেন। তাকাশি মনে মনে ভাবে,
ছেলেই বা কে? সেই সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে, এতদিনে কই একবারও তো দেখলাম না। লোকটা কি পাগল? অনেক সময় পুত্র শোকেও এমন হয়ে যায়। তবে এর বেশি আর না ভেবে তাকাশি নিজের ঘরে চলে যায়। তবে যত দিন যাচ্ছে কিছু কিছু জিনিস তাকাশিকে ভাবিয়ে তুলছে। মিস্টার ইয়ামাটা মাঝে মাঝেই ছেলের প্রসঙ্গ তুলে আবার চুপ করে যান। সাঁকোর উপর দিয়ে যখনই যাতায়াত হয় মনে হয় কেউ যেন ওকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম আরও কিছু ব্যাপার তাকাশি লক্ষ্য করে। সেদিন সকাল থেকেই তাকাশির শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। রাতে কেবিনে কাজ করতে করতে হঠাৎ করেই গায়ে একটা জ্বর ভাব আসে। ও মনে মনে ইয়ামাটাদের বাড়ি ফিরে নিজের ঘরে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কামানাকা বাবু, আমার শরীরটা আজ সকাল থেকেই ভালো ছিল না। এখন যা বুঝতে পারছি তাতে জ্বর আসতে পারে। ব্যাগে কিছু ওষুধ ছিল, সেটা তো ঘরেই রাখা। আশা করি ওগুলো খেলেই সেরে যাবে। আজ আমার দ্বারা আর কাজ হবে না। এখন বাড়ি যাই, বিশ্রাম নিয়ে আবার কাল আসব। আপনার ভরসায় রক্ষণাবেক্ষণ দিয়ে যাচ্ছি। তাকাশি কেবিন থেকে বেরোতে যাবে ঠিক এই সময় কামানাকা বললেন, শোনো, এত রাতে জঙ্গল দিয়ে যাওয়াটা নিরাপদ নয়। চলো তোমাকে আমি এগিয়ে দিই। রাতে এই জঙ্গলের পথ কেউ মাড়ায় না, সেখানে তুমি একা যাবে, কোনো ক্ষতি হতে পারে। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। তাকাশি হাত নেড়ে বলে, আরে না না, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক চলে যাব। আর আপনি না থাকলে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ ছাড়াই পড়ে থাকবে যে। চিন্তা করবেন না, আমার কিছু হবে না। এই বলেই তাকাশি রাস্তায় পা বাড়ায়। জঙ্গলের কাছে আসতেই ওর গা কেঁপে ওঠে। সেটা জ্বরের জন্য নাকি অন্য কোনো অজানা ভয়ে সেটা নিজেও বুঝতে পারে না। জঙ্গলে রাত নেমেছে। চাঁদের আলো আর ছায়া ঘেরা অন্ধকার এক আদিম পরিবেশ সৃষ্টি করেছে। তার মধ্যে দিয়ে কোনো রকমে পা চালায় তাকাশি। কিছুটা গেলেই সেই ঝিল। তবে ঝিলের দিক থেকে কিছু একটা আওয়াজও শুনতে পায়। আওয়াজটা যেন ঝিলেই হচ্ছে। সাগর কাছাকাছি আসতেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সাগর এই পার থেকে ওই পার চাঁদের আলোয় যেটুকু দেখা যাচ্ছে তাতে মিস্টার ও মিসেস ইয়ামাটাকে তাকাশি স্পষ্ট দেখতে পেল। মিসেস ইয়ামাটার দুই হাতে দুটো গোটা মুরগি। মুরগি দুটোকে দেখে মরাই মনে হচ্ছে। ঝিলের ধার ঘেঁষে দাঁড়িয়ে ওই আগাছা ঘেরা জায়গাটা দিয়ে তাকিয়ে বাবা বাছা করে কাকে যেন ডাকছে। সাঁকোর এই পারে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছে তাকাশি। এই সুযোগ আজ সে খোলসা করেই ছাড়বে। এরপরেই তাকাশি দেখল সেদিনের ওই কচ্ছপটা আগাছা থেকে সাঁতরে ওদের দিকেই এগিয়ে যাচ্ছে। এবার পাড়ের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখন যেই দৃশ্যটা তাকাশি দেখল সেটা ওর শরীরের প্রতিটা রোমে বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে দিল। ও দেখল সেই কচ্ছপের ওপরের খোলটা জলের থেকে ইয়ামাটাদের দিকে উঠে আসছে। কিন্তু এ কি? এটা যে কোনোভাবেই কচ্ছপ নয়। দুটো সবজে রঙের হাত আর দুটো পা ঠিক কিছুটা মানুষের মতো জল থেকে বেরিয়ে আসছে। প্রাণীটার মুখটা এখনো অস্পষ্ট, তবে পেছন থেকে যেটুকু বোঝা যায় তাতে মাথার মাঝের একটা অংশ ফাঁকা আর সেটার চারধারে একদলা চুল। মিসেস ইয়ামাটা একটা মুরগি এগিয়ে দিতেই সেটাকে খপ করে ধরে নিয়ে সশব্দে চিবোতে থাকে। এই জ্বরের মধ্যেও তাকাশির কপাল বেয়ে ঘাম নেমে আসে। এটা এটা কি হচ্ছে? ওই বস্তুটা কি? এদের সাথে প্রাণীটার সম্পর্কই বা কি? অনেক অনেক প্রশ্ন ওর মনের মধ্যে তোলপাড় করছে।
মাথা কাজ করছে না। ওইদিকে মিসেস ইয়ামাটা বলে চলেছে, খাও বাবা, খাও, আরেকটা আছে, তোমার জন্য দুটো এনেছি। প্রাণীটা বেশ মন দিয়ে মুরগিটাকে চিবিয়ে চলেছে। ঠিক এই সময় হাওয়ায় ভাসতে থাকা একটা বাঁশের পাতা এসে তাকাশির কাঁধে এসে পড়ল। ওই রকম রুদ্ধশ্বাস মুহূর্তে তাকাশি ওর কাঁধে অবাঞ্ছিত স্পর্শ পেয়ে চমকে উঠল, আর ওর মুখ থেকে নিজের অজান্তেই একটা শব্দ বেরিয়ে এলো। পর মুহূর্তেই সেই শব্দের ধ্বনি শুনেই প্রাণীটা নিজের খাবার ছেড়ে ওই পার থেকে তাকাশির দিকে ফিরে তাকালো। তাকাশি এবার ভালোভাবেই দেখতে পাচ্ছে, কিন্তু এই যে এক বিভৎস রূপ। কালো রঙের দুটো চকচকে চোখ, চোখ দুটোয় রাজ্যের অন্ধকার নেমে এসেছে। মুখ ও শরীরের চারপাশ ছোট আঁশে ভর্তি, নাকের জায়গায় দুটো গর্ত, আর মুখটা বকের মতো চ্যাপ্টা, আর তাতে ছোট ছোট ধারালো দাঁত গজানো। মুখ থেকে ঝুলছে একটা মুরগির মাথা। বই আর অ্যানিমেতে তাকাশি এরকম প্রাণীর ছবি অনেক দেখেছে। হঠাৎ করে প্রাণীটা একটা কান ফাটানোর শব্দ করলো, যেন কোনো নরক থেকে উঠে আসা কীট। আওয়াজ শুনে তাকাশির তরল রক্ত যেন নিমেষেই জমে গেল। এবার প্রাণীটা মুরগির মাথাটাকে খপ করে মুখে পুড়ে নিয়ে জলে ঝাঁপ দেয়। সেটা ওই পার থেকে সাঁতরে এই পারে আসতে চাইছে, অনেক দ্রুত বেগে সাঁতরাচ্ছে। তাকাশির বুঝতে বাকি রইল না যে প্রাণীটা ওর দিকেই আসছে। কোনো অবাঞ্ছিত অতিথি সে চাইছে না। বুকের হৃদযন্ত্রটা অনেক আগেই থেমে গেছে। দিশেহারা হয়ে কি করবে তা ভেবে উঠতে পারে না। অপরদিকে মিস্টার ও মিসেস ইয়ামাটা হতভম্বের মতো দাঁড়িয়ে। তারাও ওই অসময়ে তাকাশির উপস্থিতি দেখে হতবাক। প্রাণীটা এবার পারে এসে উঠে দাঁড়ালো। এখন তাকাশির মুখোমুখি। তাকাশির নার্ভাস সিস্টেম অনেক আগেই ফেল হয়ে গিয়েছিল, তাই এখন আর ওর কিচ্ছু করার নেই। মরতে এবার হবেই। প্রাণীটার হাতে ধারালো নখ, আঙুলগুলো হাঁসের মতো একটার সাথে আরেকটা পাতলা চামড়া দিয়ে যুক্ত। হাত উঠিয়ে দ্রুত বেগে প্রাণীটা তেড়ে এলো। তাকাশির পা দুটো আর নড়ছে না। এটাই শেষ। প্রাণীটার ধারালো নখের আঁচড় দিতে যাবে, ঠিক এই সময় কামানাকা এবার শশাটা ঠিক প্রাণীটার পায়ের সামনে ছুঁড়ে দেয়। প্রাণীটা যেই শশা নেওয়ার জন্য ঝুঁকল, আর ঠিক সেই মুহূর্তেই কামানাকা ওর সামুরাই তলোয়ার খাপ থেকে বের করে বিদ্যুৎ বেগে প্রাণীটার ঘাল লক্ষ্য করে চালিয়ে দিল। হাওয়ায় এক অস্ত্রের শব্দ এসে মিলিয়ে গেল। ফোঁটা ফোঁটা কিছু তরল তাকাশির মুখে ছিটে এলো। তারপরে একটা কাটা মাথা জঙ্গলের মেঝেতে গড়িয়ে গেল, আর প্রাণীটার শরীরটা কাঁপতে কাঁপতে ঝিলের জলে গিয়ে পড়ল। ওপার থেকে শোনা গেল মিস্টার ও মিসেস ইয়ামাটার দম ফাটা চিৎকার। নিস্তব্ধ একটা ঘর, তাতে মাত্র 4 জন প্রাণী উপস্থিত। মিস্টার ও মিসেস ইয়ামাটা, কামানাকা আর তাকাশি। 4 জনের কেউই ব্যাপারটা রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। মিস্টার ইয়ামাটা চোখের শুকিয়ে আসা জল মুছে নিয়ে বলতে শুরু করলেন, আমাদের যে রপ্তানির ব্যবসাটা ছিল, সেটা জাপান সরকারের বিভিন্ন কর নীতি পরিবর্তনের ফলে হঠাৎ করেই অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমাদের সংসারে তখন একটি সন্তান এসেছিল। সন্তানটির বয়স তখন মাত্র 1 মাস। আর এই আর্থিক ভাঙন আমরা কিছুতেই সামলে উঠতে পারছিলাম না। এমন সময় আমাদের সামনে এসে হাজির হয়েছিল যেখানে আমরা খেতে পাবো কিনা সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সেই সূত্রেই এক সামানের খোঁজ পেলাম আমরা। ও যত রকমের জাপানিজ তন্ত্র ছিল সব জানতো। সে থাকতো পাশের গ্রামের জঙ্গলের এক গুহায়।
তখন আশেপাশের অনেকটা অঞ্চলই এই জঙ্গলে ঘেরা ছিল। আমাদের ফুৎসুও ওই রকমই ছিল। এক রাতে সন্তানকে নিয়ে আমি আরো দুজনেই সেই সামানের কাছে গেলাম। সে যেন এক ভয়ানক সাধক। কাঁচ কাটা পেটায় চেহারা তার, নীলচে চোখ, মাথায় সাদা ফিনফিনে চুল, আর গা ভর্তি উল্কি আঁকা চোখ। তার চোখ দুটো দেখেই মনে হয় যেন শয়তানের দূত। আমাদের দেখেই সে বলল, তোদের সাহস তো কম না, হ্যাঁ? আমার কাছে এসেছিস, তোদের অবস্থা আবার ফিরিয়ে দেব, ভালোই ফিরিয়ে দেব, কিন্তু কাজ হলেই বলি যাই, বলি দিতে পারবি তো বলি? হ্যাঁ, তাহলেই কাজ হবে, পরে কিন্তু না বলতে পারবি না। আমার প্রাণ চাই, প্রাণ। আমার স্ত্রী তখন বললেন, আপনার যেই পশুর প্রাণ চাই সেই পশুই এনে দেব, যেটা চান সেটাই দেব, কিন্তু আমরা আর এই অবস্থায় থাকতে পারছি না। দয়া করুন, এই সন্তানকে মানুষ করতে আমাদের অর্থের প্রয়োজন। আমাদের অবস্থা ফিরলেই আমরা আসবো আপনার কাছে। তারপর আমরা ফিরে আসি। কিছুদিন পর সরকার পুনরায় আবার কিছু নীতি সংশোধন করেন। এতে আমাদের ব্যবসা আবার ফুলে ওঠে। তবে আমরা যেন ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। কদিন পর থেকেই শুরু হয় আজগুবি সব ঘটনা। যেমন রাতে হঠাৎ করে কোনো মেয়ের কান্নার আওয়াজ বা কোনো পুরুষের হাসির শব্দ। আবার মাঝে মাঝে আমার বাম বুকে সে কি প্রচন্ড ব্যথা। হঠাৎই কোনো কারণ ছাড়া নাক দিয়ে রক্ত বেরোতো। রোজ রাতে ঘুম ভেঙে যাওয়া, আরো কত কি হতো। বুঝতে পারলাম আমরা। বুঝতে পেরেই আবার গেলাম সেই সামানের কাছে। সে যেন আমাদের অপেক্ষাতেই ছিল। ভুলে গেলি? আসতে তোদের হতোই। এবার আমি যা চাইব তাই দিতে হবে। বলি, একটা প্রাণ। আমি তখন বললাম, যে পশু, যে পাখি লাগুক, আমি দিতে রাজি। আমাদের শিশুটির দিকে তাকিয়ে সামান বললেন, পশু চাই, পশু, এমন পশু চাই যার মধ্যে তোদের রক্ত আছে। এই কথা বলেই সে হেসে উঠল। আমি ক্ষেপে গিয়ে তীব্র গলায় বললাম, শয়তান, তুই আমার সন্তানকে চাস? তোকে আমি শেষ করে দেব। এরপরেই হঠাৎ আমি বুঝতে পারি যে আমার বুকের ব্যথা কয়েক গুণ বেড়ে গেছে। আমি আর শ্বাস নিতে পারছি না। তখন পাশে আমার স্ত্রী তখন কাঁদছেন। আমাদের আর কোনো উপায় নেই তখন। নয় আমার সন্তানকে দিতে হবে, নয়তো আমাদেরকে মরতে হতো তখন। কাল আমি সাধনায় বসবো। কাল রাতেই তোর সন্তানকে তোদের বাড়ির পাশের ঝিলে ডুবিয়ে দিবি। এখন যা 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 যা। মিস্টার ইয়ামাটা তার কথা শেষ করেন, আর মিসেস ইয়ামাটা হাউ হাউ করে কেঁদে ওঠেন। ওদের বাড়ি থেকে বেরিয়ে কামানাকার তাকাশি এবার কেবিনে ফেরার পথ ধরল, কিন্তু
তাকাশির মনে অনেক প্রশ্ন। দুজনেই হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে রাস্তায় নেমেছে। কামানাকা বুঝতে পেরে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বিষয়টা এখনো বুঝতে পারোনি। কি ঠিক তো? তাকাশি এবার ঘাড় নাড়ে। কামানাকা এবার বললেন, পরিষ্কার করেই বলি তাহলে। আমাদের জাপানিজ পুরাণে এমন অনেক জিনিস আছে, বা বলতে পারো এমন অনেক বস্তুর কথা উল্লেখ আছে যেগুলি চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব হবে না। ঠিক সেই রকমই একটি প্রাণী হলো কাপ্পা। হয়তো তুমি অনেক রকম বইতে কিংবা বিভিন্ন রূপকথার গল্পে এর কথা শুনেছ, কিন্তু নিজের চোখে না দেখলে এগুলো শুধুমাত্র গল্পের চরিত্র হয়েই থেকে যায়। লোকমুখে শোনা যায় যে শিশু বাচ্চাদের যখন জলে ডুবিয়ে মারা হয় এবং সেই শিশু বাচ্চাতেই যদি কোনোভাবে কুসাধনার সাথে জড়িত থাকে, তাহলে তাদের আত্মা পরবর্তীকালে কাপ্পার রূপ নেয়। আমি আমার দাদুর মুখে অনেক গল্প কাহিনী শুনেছি। বলতে পারো সেগুলো সত্যি, অর্থাৎ দাদুর অভিজ্ঞতা। কাপ্পা হলো এক প্রকারের ইয়োকাই। এরা সরীসৃপ, শরীরের অনেকাংশই কচ্ছপের মতো দেখতে, মুখটা অনেকটা মাছ আর বকের সংমিশ্রণ। বেশিরভাগ সময় এরা মাংসই খায়, আর এদের প্রিয় খাবার হলো শিশুদের মাংস। আমি যখন জাপানিজ আর্মি ছেড়ে আবার এই জঙ্গলে আসি, তখন একটা ঘটনা শুনতে পাই। সেদিন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম যে এই ঘটনার সাথে মিস্টার ও মিসেস ইয়ামাতার সেই বলির ঘটনার সম্পূর্ণ যোগাযোগ আছে। আসলে ওদের সন্তানের মৃত্যুর ঘটনার কয়েক মাস পর থেকেই আমাদের এই অঞ্চলে প্রায় ৫-৬টি শিশু হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল, এবং পরের দিন তাদের আধ খাওয়া শরীরগুলো এই বাঁশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। রাতের পর রাত জেগেও এলাকাবাসীরা কোনো সুরাহা করতে পারেনি। তাই একদিন তারা এক সিদ্ধ সাধুকে ডেকে আনে, আর এই জঙ্গল তাকে বন্ধন করায়। সাধু অবশ্য বলেই দিয়েছিলেন এটা কোনো অলৌকিক প্রাণীর দ্বারাই সম্ভব, তবে তাকে মারার উপায় তার জানা নেই। কিন্তু সেই প্রাণীটিকে শুধুমাত্র এই জঙ্গলের মধ্যেই আবদ্ধ করে রাখার কৌশল তার জানা আছে। জঙ্গলে যে পরিবারই থাকতেন, তাদের মধ্যে থেকে প্রায় সবাই এই জঙ্গল ছেড়ে দিয়ে আস্তে আস্তে শহরের দিকে চলে আসতে থাকেন, শুধুমাত্র এই ইয়ামাতা পরিবার ছাড়া। তারপর থেকেই গ্রামের লোকেদের মধ্যে কোনো একটা সন্দেহ দানা বাঁধে। গ্রামের লোকেরা জঙ্গল তো এড়িয়ে চলেই, তার সাথে সাথে এই ইয়ামাতা পরিবারের সাথেও আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি বুঝতে পেরেই এটার অনুসন্ধানে লেগে পড়ি। একদিন রাতে দেখতেও পেলাম ব্যাপারটা। আসলে ওনাদের সন্তানের আত্মা কুসাধনার শিকার হয়ে কাপ্পায় পরিণত হয়। শয়তানটা প্রথমে আশেপাশে শিশু শিকার করেই নিজের ক্ষুধা নিবারণ করছিল। ব্যাপারটা দুজনে জানলেও গ্রামের কাউকে বলেনি। ওরা কাপ্পার মধ্যেই নিজেদের সন্তানকে খুঁজে পেয়েছিল, আর ঈশ্বরের অভিশাপে তাদের তো আর কোনো সন্তানও হয়নি। তাই জঙ্গল বন্ধনের পরে কাপ্পা যখন পুরোপুরি বদ্ধ হয়ে যায়, তখন ইয়ামাতা দম্পতি তাকে এইভাবেই খাবার দিয়ে যেতেন। তাই সবাই জঙ্গল ছাড়লেও এরা জঙ্গল ছাড়তে পারেনি। আমি দাদুর নির্দেশ অনুযায়ী একটা কথা সবসময় মাথায় রাখতাম, কোনো প্রাণী যতক্ষণ না ক্ষতি করছে ততক্ষণ তাকে মারা যাবে না। তাই আমি সব কিছু দেখেও কিছু করিনি। অবশ্য জঙ্গলের বাইরে যাওয়ার ক্ষমতা ওই প্রাণীর ছিল না, কিন্তু তোমার মতো অচেনা মানুষ রাতে এই জঙ্গলে আসলে তার মৃত্যু ছাড়া গতি হতো না। আর এই তরোয়ালের যেমন অনেক শক্তি আছে, তেমনি ভুল কাজে এর শক্তি ক্ষয় হয়। তাই আমি তোমাকে রাতে ওই জঙ্গলে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমি যেদিন শুনেছিলাম যে তুমি এখানেই থাকবে, সেই দিন থেকেই তোমার উপরে কড়া নজর রাখতে শুরু করি।
যেহেতু তুমি রাতে এখানে থাকতে না, তাই আমি অতটাও চিন্তা করিনি, কিন্তু আজকে আবার শুনলাম তুমি রাতে এই জঙ্গলের পথে বাড়ি দেবে। আমি তখনই তোমার পিছু নিলাম। আমার হাতে ছিল আমার এই তলোয়ারটা। কাপ্পা তোমার কোনো ক্ষতি করার জন্য বা বলতে পারো তোমাকে মেরে ফেলার জন্যই যখন এগিয়ে আসছিল, আমি তখনই আমার এই পদক্ষেপ নিতে পারলাম। আমিও সব রকমের দুর্বলতাই জানতাম। এরা শশার প্রতি খুব দুর্বল হয়, আর এদের মারার একটাই সহজ উপায়, সেটা হলো এদের মাথার ঠিক মাঝামাঝি একটা তরল থাকে। কোনো রকমে এরা যদি ঝুঁকে পড়ে বা অসাবধান হয়ে পড়ে, সেই মুহূর্তেই এই তরল এদের মাথা থেকে ছিটকে পড়ে, আর এই সময় এরা সব থেকে দুর্বল হয়। আমি তাই সেই সুযোগেরই সদ্ব্যবহার করলাম। কাল থেকে আশা করি সবাই এই জঙ্গলে আসতে পারবে, আবার আগের দিনগুলোর মতো। আজ আমি আমার স্বর্গবাসী দাদুকে আবার গর্বিত করলাম। চলো কাজে ফিরে যাই। তবে এসব কথা আর কাউকে বলো না যেন, অবশ্য শুনেও কেউ বিশ্বাস করবে না। কামানাকার মুখে একটা জয়ের হাসি খেলে গেল। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, ইকিরির জঙ্গলে। মানাও আন্তর্জাতিক বিমানবন্দরের সদর থেকে রাস্তায় পা বাড়াতেই একজন অপরিচিত ব্রাজিলিয়ান ছেলে এসে বেঞ্জামিনকে স্বাগত জানায়। ছেলেটি ভাঙা ভাঙা ইংরেজিতে বলে, বেনভিন্টা, আপনি কি সিনিয়র বেঞ্জামিন লিয়াম? বেঞ্জামিন ছেলেটির মুখের দিকে তাকিয়ে একটু ভেবে নেন, তারপর বললেন, তোমায় কি আন্দ্রে ব্রুনো পাঠিয়েছেন? হ্যাঁ সিনিয়র, মালিক আমাকে বলেছিলেন একজন অতিথি আসবেন, তাকে যেন বন্দর থেকে সোজা বাড়ি নিয়ে আসি। তা তুমি আমাকে চিনলে কিভাবে? আসলে সিনিয়র, আপনি বিদেশি লোক, এত ব্রাজিলিয়ানদের ভিড়ে চিনতে অসুবিধে হয়নি। তারপর মালিক আমাকে আপনার দেহের গড়ন সম্পর্কে আগেই ধারণা দিয়েছিলেন, আর আপনার কানের। এই বলেই ছেলেটি থেমে গেল। বেঞ্জামিনের বুঝতে বাকি রইল না যে ছেলেটি ওর বাদ হয়ে যাওয়া ডান কানটির কথা বলছে। চিনতে অসুবিধা না হওয়াই স্বাভাবিক, কারণ 6.5 ফুটের পেটাই চেহারা, সাথে হলদেটে লম্বা চুল, সাথে দাড়ি গোঁফ যুক্ত পুরুষ চেহারা দূর থেকেই চেনা যায়। চোখের রং স্বচ্ছ সাগরের মতো নীল, মুখে ফুটে ওঠা হালকা হিংস্র ছাপ, তার উপর ডান কানটির অর্ধাংশ কাটা। গায়ে হাতে শুকিয়ে আসা অজস্র আঁচড়ের ক্ষত। বেশি কথা না বাড়িয়ে বেঞ্জামিন গাড়িতে উঠে পড়ল। বিএমডব্লিউর সাদা রঙের একটি শৌখিন মডেল। মানাউস শহরের উপর তখন সন্ধ্যা নেমে এসেছে, তবুও শেষ বেলার আলো তখনও শেষ হয়ে যায়নি। নিগ্রো নদীর কালো জলের তীরে গড়ে ওঠা এই শহরটি অ্যামাজনাস রাজ্যের বৃহত্তম শহর। নগরের বড় রাস্তা ধরে গাড়ি ছুটতে থাকে। কিছু সময় পরই শৌখিন যানটি একটি দোতলা ও সুসজ্জিত বাড়ির সামনে এসে থামল। গৃহকর্তা আন্দ্রে ব্রুনো তার বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। চেহারা বেশ স্থূল, গায়ের রং কালো হলেও চকচকে ভাব আছে। মাথার সামনেটায় এক খাবলা হলুদ রং করা চুল, হাতে এক বোতল বিয়ার আর মুখে হাসি। দেখেই মনে হচ্ছে লোকটি কালো বাজারের খুব পটু ব্যবসায়ী। হাসির আড়ালে বহু মানুষকেই শেষ হাসি হাসিয়েছেন। বেঞ্জামিনকে দেখতে পেয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন আর বললেন, Seja bem-vindo.
ব্রাজিলে স্বাগত। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি আবার অতিথি আপ্যায়নের ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। যতই হোক, সেই লিভারপুল থেকে আসা সাহেব বলে কথা। হ্যাঁ, চলো ভেতরে গিয়ে সব কথা হবে, আসো। আন্দ্রের ইংরাজি উচ্চারণে ল্যাটিন ভাব স্পষ্ট। প্রবেশ করার পূর্বের আনুষ্ঠানিকতা শেষ করে আন্দ্রে বেঞ্জামিনকে বাড়ির ভেতরে নিয়ে আসেন। বেঞ্জামিন বেশ অবাক হয়। বাইরে থেকে ছোট মনে হলেও বাড়ির ভেতরটা যেমন বড়, ঠিক তেমনই দামি আসবাবে পরিপূর্ণ। বাড়িতে গোটা পাঁচেক চাকর সর্বদাই মালিকের হুকুমের অপেক্ষা করছে। তাদের মধ্যে কেউ মদের বোতল নিয়ে দাঁড়িয়ে, তো কেউ আবার নানা পদের খাবার নিয়ে টেবিল সাজাতেই ব্যস্ত। সে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির প্রায় অনেকটাই দেখল। রাজকীয় রং করা দেওয়ালে বিভিন্ন পশুর স্টাফ করা মাথা ঝুলছে, প্রত্যেকটাই আশ্চর্যভাবে সজীব। ছাদের উপর একটা ক্ষুদ্র আকারের পুল, আর সেটারই লাগোয়া বাগান। দোতলায় বেডরুমটি বেশ বড়, এবং সেই ঘরে একটি দামি পালঙ্কের উপর দুটি সুশ্রী ল্যাটিন তরুণী অর্ধনগ্ন অবস্থায় শায়িত রয়েছে। দুজনেই নেশায় মগ্ন। এরাই হয়তো আন্দ্রের শয্যা সঙ্গিনী। বাড়ি দেখে বোঝাই যাচ্ছে লোকটি ভীষণ রকম শৌখিন, আরামপ্রিয় এবং রাতের খাদ্য হিসেবে তরুণীদেরকে পছন্দ করেন। এবার তোমাকে আমার ছাপাখানাটা দেখায়, বললেন আন্দ্রে। ছাপাখানা অর্থে আন্দ্রে ঠিক কি বোঝাতে চেয়েছেন বেঞ্জামিনের বুঝতে বাকি রইল না, কারণ সে আগে থেকেই এসব ব্যাপার জেনেই এসেছে। শুধু চাক্ষুষ দেখে নেওয়ার পালা। গ্যারেজের পাশে একটা ছোট্ট দরজা, আর সেটা খুললেই একটা লম্বা সিঁড়ি নিচে নেমে গেছে। আন্দ্রে বেঞ্জামিনকে সঙ্গে নিয়ে সেই সিঁড়ি বেয়ে নেমে একটা ঘরে এসে উপস্থিত হলো। বোঝাই যাচ্ছে এটি স্টোররুমের মতোই, কিন্তু বেশ বড়। ঘরের এক প্রান্তে একটা মেশিন রাখা, আর তা থেকে করকর শব্দে বেরিয়ে আসছে আর্জেন্টাইন পেসো, সাথে বিভিন্ন আকৃতির ডাইস রাখা। জনাছয় স্বাস্থ্যবান কিশোর সেই ছাপার কাজে ব্যস্ত। এদের হাতে বিভিন্ন প্রকারের উল্কি আর কোমরে দামি পিস্তল। আমার মতো গরিব মানুষের এইসব থেকেই যা রোজগার হয়। এখন আর্জেন্টিনার বাজারের অবস্থা লাভজনক নয়, টুরিস্ট আসা বন্ধ আছে, তাই আরেকটাও ব্যবসা খুলেছি। তাও অনেকদিন হয়ে গেল। আসো, ওটাও দেখাই তোমাদের। এই বলা মাত্রই আন্দ্রে ঘরের অপর প্রান্তে এগিয়ে গেলেন। তারপর এক স্থানের পর্দা সরিয়ে বেঞ্জামিনকে দেখালো। বেঞ্জামিন বেশ অবাকই হল। সেখানে প্রায় গুটি কয়েক বুনো জন্তুর লাশ একটা কেমিক্যাল ভরা বাথটাবের মধ্যে চুবিয়ে রাখা আছে, আর দুজন কর্মচারী একটা জাগুয়ারের দেহ থেকে মূল্যবান চামড়াটি পরম নৈপুণ্যে পৃথক করে নিচ্ছে। আন্দ্রেকে দেখে মনে হচ্ছে তিনি যেন একটা অপরাধ জগতের ছোটখাটো সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন। সব পরিদর্শন করার পরে আন্দ্রে এবং বেঞ্জামিন এক বৈঠকখানা ঘরে এসে হাজির হয়। ঘরখানা দেখার পরে বেঞ্জামিন আন্দ্রের আরেকটি রুচি সম্পর্কে জানতে পারল। সেটা হলো ফুটবল। বোঝাই যাচ্ছে আন্দ্রে একজন নির্ভেজাল ফুটবল প্রেমী। ঘরটির চার দেওয়াল জুড়ে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কিছু বিখ্যাত খেলোয়াড়ের ছবি, এবং ঘরের সাজসজ্জা সেই অনুযায়ী করা, যেটা দেখে মনেই হবে না আন্দ্রে কোনো আধার রাজ্যের কারবারি, বরং মনে হবে সে যেন শুধুই এক অন্ধ ফুটবল ভক্ত যুবক। সত্যি মানুষের কত চরিত্র। মনে মনে এটাই ভাবে বেঞ্জামিন। আরে বসুন বসুন, কি দেখছেন? বুঝতেই পেরেছি, আমি আবার একটু ফুটবল পাগল। বৈঠকখানায় বসার পর এক যুবক ভৃত্য এসে 2 গ্লাস কড়া পানীয় আর তার সাথে
দুইখানা সিগার ছোট টেবিলটায় রেখে চলে গেল। আন্দ্রে সিগার ধরিয়ে 2 টান দিল, তারপর বেঞ্জামিনের দিকে তাকিয়ে বললেন, তাহলে এখন আমার সামনে বসে আছেন ইংল্যান্ডের বিখ্যাত শিকারী স্কাউট বেঞ্জামিন লিয়াম। কি ঠিক তো? আসলে এই নকলি টাকার ব্যবসাটা অনেক দিন ধরেই একটু মার খাচ্ছে। আর্জেন্টিনায় একসময় এই টাকার চাহিদা ছিল প্রচুর, টুরিস্টদের ভীষণভাবে ঠকানো হতো। তার বিভিন্ন কারণে এই ক বছর টুরিস্টদের ভিড় কমে গেছে, তাই আগের মতো লাভ হচ্ছে না। এদিকে এই গরিবখানার খরচ আর 10-5টা কুত্তা পুষতে অনেক টাকা লাগে। তাই ভাবলাম কোনো নতুন ধান্দায় নামা যাক। ব্রাজিল জীবজন্তু আর জঙ্গল দিয়ে ঘেরা দেশ, তাই পশু পেতে অসুবিধা হয় না, বাজার দর বেশ ভালো। এইভাবেই একার সংসার চলছে। কিন্তু আমাকে সেই লিভারপুল থেকে ডেকে আনার ব্যাপারটা কিন্তু আমি এখনো বুঝলাম না। বলছি ব্যাপারটা হলো, ব্রাজিলের পূর্বে কিরবি অভয়ারণ্য আছে। জঙ্গলটা অ্যামাজোনিয়া রাজ্যেরই অন্তর্গত। সেখানে পৃথিবীর এক দুর্লভ প্রজাতির জ্যাগুয়ার গোষ্ঠীর বসবাস। ইয়েস, ওদেরকে আমাদের ব্রাজিলিয়ান ভাষায় অনসা দৌরাদো বলে, সোজা কথায় সোনালি জ্যাগুয়ার। ওদের ছালের দাম আজকের হিসাবে প্রায় 5 লাখ রিয়াল। বিশ্বের কোটিপতিরা নেওয়ার জন্য বসে আছে। পাতে পড়লেই কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। তাহলেও এটার জন্য আমিই কেন? এখানে তো স্থানীয় শিকারী ভর্তি, আর ওরা তো হাতের তালুর মতোই জঙ্গলটা চেনে। সেখানে সুদূর মহাদেশ টপকে আমাকে ডাকার কারণটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। হেই ফ্রেন্ডস, লিসন, আগে পুরোটা তো শোনো। জঙ্গলের ঠিক যেই জায়গায় এই জ্যাগুয়ারের বসবাস, ঠিক সেই জায়গায় এখানকার শিকারীরা যেতে চায় না। যেতে চায় না কেন? ওদের কি সব গল্প কাহিনী আছে বোগাস। ওটা নাকি কুরুপিরার স্থান, তাই ওখানে মানুষের যাওয়া মানা। অনেক টাকা লোভ দেখিয়েও কোনো লাভ হয়নি, কেউ যেতেই চায় না। গরিব দেশে টাকা দিয়েও যখন লাভ হচ্ছিল না, তখন আমার এক লন্ডনের সাপ্লায়ারের থেকে তোমার খোঁজ পেলাম। আচ্ছা, এর আগে কেউ ওই জায়গাটায় গিয়েছিল? কারণ যদি কেউ না গিয়ে থাকে, তাহলে আমার পক্ষে ঠিক কোন জায়গাটায় জন্তুটার বাস সেটা তো বোঝাই মুশকিল হয়ে যাবে। আর সারাদিন ঘুরেও শিকার পাওয়া তো কষ্টসাধ্যই হবে। ওই সব নিয়ে ভাবতে হবে না, আমার চেনা 2 জন আছে, ওরা গাইডের কাজ করে। জঙ্গলের সবটাই ওদের চেনা। তবে জঙ্গলের যেই জায়গাটার কথা বললাম, সেখানে প্রথমেই যেতে চাইবে না, আর প্রথমেই ওই জায়গাটার কথা বললে রাজি হবে না। কিন্তু কৌশল করে মাঝপথে কিছু টাকা হাতে গুঁজে দেবে, তাহলেই গল্প শেষ, ফিনিশ। একটা ফন্দি করে তোমাকেই রাস্তা বের করে নিতে হবে, ইয়ং ম্যান। তুমি তোমার টাকার ভাগ ঠিক পেয়ে যাবে, যা পাবে তাতে বছর 3 চলে যাবে আরামসে। লিভারপুলের একটা ছোট্ট জঙ্গলের পাশেই বেঞ্জামিনের বাড়ি। ছোট থেকেই শিকার ছিল তাদের পেশা। এর সাথে কসাইয়ের কাজও করত। তাই দয়া মায়া নামক বস্তু দুটি অনেক আগেই ওর শরীর ও মন ত্যাগ করেছিল। ইউরোপের এদিক ওদিক বিভিন্ন জঙ্গলে শিকারের অভিজ্ঞতা বেশ ভালোই আছে ওর। বরাবর সাথে একটা রাইফেল থাকে, তবে বিমানবন্দরের নিখুঁত চেকিংয়ের জন্য সেটাকে বাড়িতেই রেখে আসতে হয়েছে। লিভারপুলে যখন সে এত টাকার প্রস্তাব শোনে, তখন কিছু না ভেবেই ব্রাজিলে আসার সিদ্ধান্ত নেয়। তবে একটা কথা সবসময় ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল, ব্রাজিলের এত শিকারী থাকতে আমাকেই কেন?
টাকার প্রস্তাবকে বাকি শিকারীরাই বা না করবে কেন? টাকার পরিমাণটা অনেক, তাই সে না করেনি। 2-3 বছর বসে খাওয়া যাবে। ব্যাগ গুছিয়ে পাড়ি দিল ব্রাজিল। এখন এই বৈঠকখানায় বসে ওর অনেক প্রশ্নের উত্তর পেয়েই গেছে। আন্দ্রে সবটা জলের মতো পরিষ্কার করে দিয়েছেন। কাল আর্লি মর্নিং এ তৈরি থেকো। আগে তোমাকে এখান থেকে লাব্রিয়া যেতে হবে। ওখানেই 2 জন গাইড পাবে তুমি। ওরা আমার পরিচিত আর বিশ্বাসী। ওদের সাথে একটা মোটর বোট থাকবে। নদীপথ ওরা ভালোভাবে চেনে। ওই নদীপথেই জঙ্গলে প্রবেশ করতে হবে। আর মনে থাকে যেন শুরুতেই ওদের পুরো ব্যাপারটা জানাবে না, নয়তো ওরা যেতে চাইবে না। কিন্তু কিন্তু আমি যে রাইফেলটা বাড়িতেই ফেলে এসেছি, আমার একটা বন্দুক দরকার, আরও 2-1টা জিনিসের প্রয়োজন। আরে সব পাবে, সব পাবে। রাইফেল আর সাথে একটা পিস্তল রেখো। জঙ্গলে কখন যে কি বিপদ আসে তার তো ঠিক নেই। কি ঠিক তো? আন্দ্রের মুখে একটা হাসি খেলে যায়। আর কথা না বাড়িয়ে আন্দ্রে একজন ছেলেকে ডেকে পাঠায়। তারপর বেঞ্জামিনকে ওই ছেলেটার সাথে রাত যাপনের ঘরটা দেখে আসতে বলেন। দোতলার একটা ঘরে বেঞ্জামিনের বিশ্রামের সব ব্যবস্থাই করা আছে। সারাদিন ক্লান্তি ভরা যাতায়াতের পর বেঞ্জামিন স্নানে গেল। শাওয়ারের জলে ক্লান্তিগুলো একটু একটু করে দূরে সরে যাচ্ছে। বেঞ্জামিনের মাথায় একসাথে অনেক প্রশ্ন। অনেক জায়গা, তার উপর আবার অচেনা জঙ্গল। ব্রাজিলের জঙ্গল মানেই অন্যান্য জঙ্গলের থেকে বিপদ অনেকটাই বেশি। স্নান সেরে রাতের খাওয়া বেশ ভালোই হলো। বিভিন্ন সি ফুড আর শুয়োরের মাংস খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে আন্দ্রে বেঞ্জামিনকে একটা প্রস্তাব দেন। প্রস্তাবটা ছিল, রাতে একা ঘুমানোর উপর আছে। যদি অভ্যাস না থাকে তাহলে কোনো ল্যাটিন সুন্দরীকে পাঠিয়ে দেব নাকি? এমনিতেই বিশেষ সৌন্দর্যের কথা উঠলে ব্রাজিলিয়ান নারীদের প্রশংসা সবার আগে করা হয়, তাই এই রকম প্রস্তাবে না করার সাহস বেঞ্জামিনের মতো ভবঘুরে শিকারীর ছিল না। সুতরাং সেই রাতটা ভালোই কাটল। পরদিন ভোর থাকতেই সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল বেঞ্জামিন। একটা অন্য গাড়িতে লাব্রিয়া শহরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ড্রাইভার একটু বয়স্ক। জিনিসপত্র ব্যাকসিটে রেখে সামনে বেঞ্জামিন ও ড্রাইভার বসেছিল। ব্রাজিলের অর্থনৈতিক ও পরিবেশ সম্পর্কে ওদের মধ্যে অনেক কথাই হয়েছিল। সেখান থেকেই একটা কথা জানতে পারল বেঞ্জামিন। মানুষ থেকে লাব্রিয়া প্রায় 12 ঘন্টার রাস্তা, অর্থাৎ পৌঁছতেই দুপুর হয়ে যাবে। এই ব্যাপারটা আন্দ্রে ওকে একবারের জন্য বলেননি। তবে এরকম অচেনা জঙ্গলে শিকারের জন্য আলোর প্রয়োজন। দুপুর হয়ে গেলে সেটা কতটা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে। ভাবতে থাকে বেঞ্জামিন। প্রায় দুপুর হয়ে আসার সময় গাড়িটা একটা নদীর পার ঘেঁষা ছোট ঘাটের মতো জায়গায় এসে থামে। গাড়ির ভেতর থেকেই তাকিয়ে বেঞ্জামিন বাইরের দিকটা একটু দেখে নেয়। ঘাটে বেশ কয়েক মোটর বোট বাঁধা। ড্রাইভারটা ওই বোটগুলোর মধ্যে থেকেই একটা হলুদ ও নীলচে রঙের বোট দেখিয়ে বললেন, স্যার ওই দেখুন স্যার, ওই যে বোটটা, ওই বোটটায় 110 লেখা, যেটা ওটাতেই 2টো ছেলে বসে আছে। ওরাই আপনার গাইড। সামনে গিয়ে পরিচয় দিন, ওরা ঠিক চিনতে পারবে। আর ওরা ইংরেজিও জানে, কোনো অসুবিধা হবে না আপনার। আর আমি তো সামনেই থাকব। আপনার কাজ হয়ে গেলে আমি ঠিক সময় মতো চলে আসব, কোনো চিন্তা করবেন না স্যার। বেঞ্জামিনকে নামিয়ে গাড়িটা পাশের রাস্তা ধরে
কোথাও যেন মিলিয়ে গেল। পরিচয় দিতে হলো না। বেঞ্জামিন গাড়ি থেকে নেমেই দেখল ছেলে দুটো ওর দিকেই তাকিয়ে আছে। বেঞ্জামিনকে চিনতে পেরেই ওরা বোট থেকে নেমে সোজা ওর দিকে এগিয়ে গেল। ওদের মধ্যে থেকেই একটা ছেলে হাত বাড়িয়ে বলল, হ্যালো স্যার, আমি পাউলো। হাত মেলানোর পরেই ওর পাশের ছেলেটিও সে একইভাবে হাত বাড়িয়ে বলল, হাই স্যার, আমি লুকাস। আন্দ্রে সাহেব পাঠিয়েছে আপনাকে। ছেলে দুটো চেহারা বেশ রোগা, অল্প বয়স, মাথায় ছোট করে কাঁটা চুল, কিছুটা একরকম মুখশ্রী। হ্যাঁ, আন্দ্রেই আমাকে পাঠিয়েছে। আমাকে এই কিরের ভিতরে নিয়ে যেতে হবে, তোমরা জানতে তো? লুকাস বলল, হ্যাঁ স্যার, আমাদের ওই জায়গা ভালোভাবেই চেনা। চলুন আগে, তারপরে বাকি কথা হবে। বেশি কথায় সময় নষ্ট না করে পিঠে ব্যাগ চাপিয়ে বোটে উঠে পড়ল বেঞ্জামিন। মোটরের ভটভট শব্দে বোট এগিয়ে যেতে থাকে। লুকাস বোট চালাচ্ছিল, বেঞ্জামিন আর পাউলো এক ধারে বসা। বেঞ্জামিনের একটু গরম লাগছে। পশ্চিম দেশের বনজ আবহাওয়ার সাথে এখানের আবহাওয়ার একদম মিল নেই। চুপচাপ বসে না থেকে বেঞ্জামিন এই ছেলে দুটোর সাথে ভাবালাপ শুরু করলো। আচ্ছা লুকাস, আমাদের গন্তব্য আসতে আর কতটা সময় লাগবে? এখন আমরা আছি পুরুষ নদীতে। এটা অ্যামাজনের একটা শাখা। প্রায় আরও আধা ঘন্টা এগোলেই এই পুরুষের পাশ থেকেই আর একটা উপনদী বেঁকে সোজা ইকিরিতে মিশেছে। ওই উপনদীটা হলো ইতুক্সি। ইতুক্সিতেও প্রায় আধা ঘন্টা ভাসতে হবে। তারপরে জঙ্গলে ঢোকার একটা চোরা রাস্তা পাবো। বোটের চাকা ঘোরাতে ঘোরাতে জবাব দিল লুকাস, স্যার, আপনি কি শিকার ধরবেন? এখন তো যা সময় হয়েছে তাতে জাগুয়ার পেলেও পেতে পারেন। ওদের ছাল এখন বেশ মূল্যবান। তবে একটু সময়টা খেয়াল রাখবেন স্যার। রাতে ব্রাজিলের জঙ্গল আরও বিপজ্জনক। রাত হওয়ার আগেই শিকার পেলে ভালো, নয়তো ফিরে যাব। কাল যদি আসা যায় তাই সই। একটা বরফে ঢাকা বাক্সের ঢাকনা খুলতে খুলতে বলল পাউলো। তারপর সেটা থেকে 3টে বিয়ারের বোতল বার করে একটা বেঞ্জামিনের দিকে এগিয়ে দিল। একটা দিল লুকাসকে। অবশিষ্ট বোতলটায় নিজেই চুমুক মারল। ঘোলা জল ঠেলিয়ে বোট এগিয়ে যাচ্ছে। দুই ধারে ঘন জঙ্গল আর মাঝে তাদের 110 নম্বর জলযান। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? পাউলো বলল, স্যার, আপনার কানটা ওটা অর্ধেক বাদ, কিছু হয়েছিল? একটা মুচকি হাসি দিয়ে বেঞ্জামিন বলল, আসলে একবার একপাল নেকড়ের খপ্পরে পড়েছিলাম। সামনের কয়েকটাকে সামলাতে গিয়ে পেছন থেকে হঠাৎ একটা ঝাঁপ মারে, তারপর কানে একটা কামড় বসিয়ে দিল। ওখানকার নরম মাংস ধারালো দাঁত দিয়ে ছিঁড়তে পশুটার খুব একটা সমস্যা হয়। তবে বেঁচে ফিরেছিলাম এই অনেক। বেঞ্জামিন একটু চুপ করে আবার বলল, আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। তোমাদের মুখের খুব মিল আছে, তোমরা কি? বেঞ্জামিনের কথা থামিয়ে পাউলো বলে উঠল, হ্যাঁ স্যার, আমি ছোট আর লুকাস বড়। তবে আমরা এক মায়ের পেটের সন্তান নই। আমার বাবার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হলো লুকাস, আর আমি দ্বিতীয় পক্ষের। আসলে আমাদের একটা সমস্যা হয়েছিল। আমার বাবার একটা ছোটখাটো মাছের ব্যবসা ছিল। বাবার প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ লুকাসের মা, লুকাস জন্মানোর 2 বছর পরেই মারা যান। আর তারপরেই আমার বাবা আমার মায়ের সাথে মেলামেশা শুরু করেন, আর 1 বছরের মধ্যে আমি হই। তা প্রথম দিকে আমাদের খুবই কষ্ট হয়েছে। না ছিল একটা ঘর, না ছিল শিক্ষা, না ছিল পোশাক। বাবা মাছ বিক্রি করতো আর মা ভুট্টা বেচত। আমি আর লুকাস ডাব বিক্রি করতাম। তারপরে একটু টাকা পয়সা আসতেই এই বোটটা কিনি। এখন চলছে। আগের থেকে একটু ভালোই আছি। এই দেশে হাতে গোনা বড়লোক মানুষ ছাড়া সবাই প্রায় গরিব। পয়সার অভাবে কত বাচ্চা ছেলেদেরকে নোংরা জগতের জন্য কাজ করতে হয়, তার হিসাব নেই। বেঞ্জামিন কথাগুলো মন দিয়ে শুনছিল। তারপর ওর হঠাৎ করেই
আর একটা কথা মনে পড়ে যায়। আচ্ছা পাওলো, তুমি কি কুরুপিরার নাম শুনেছ? বেঞ্জামিন সরাসরি প্রশ্ন করল। বেঞ্জামিনের প্রশ্নে পাওলো একটু অবাক হয়ে তাকায়। এমনকি প্রশ্নটা শুনে লুকাসও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। হ্যাঁ স্যার। এইটুকু উত্তর বেঞ্জামিনের ঠিক ভালো লাগলো না। সে জিজ্ঞাসা করল, এই কুরুপিরা লোকটা কে? পাওলো একটা নিঃশ্বাস ফেলে বলল, কুরুপিরা কোনো লোক নয়, একজন দেবতা বলতে পারেন, বনের দেবতা, বা বলতে পারেন রক্ষক। সে কিন্তু কোনো মানুষ নয়। আদেও যে কি সেটা কেউ জানে না। আর যারা দেখেছে তাদের মুখ থেকে যেটুকু শোনা যায় তাতে এইটুকুই বলতে পারি যে প্রাণীটা বেটে খাটু, মাথায় লাল ঝাঁকড়া চুল, চুলের দুপাশে আগুন জ্বলে, শরীরে ঘাস পাতার আবরণ, পায়ের পাতা দুটো আশ্চর্য রকম ভাবেই উল্টো। আর শুনেছি জঙ্গলের আনাচে কানাচে একটা বন্য শুয়োরের পিঠে চড়ে নাকি সে ঘুরে বেড়ায়, ওটাই তার বাহন। জঙ্গলে ওর এলাকায় যে শিকারীর পা পড়েছে সে আর ফিরে আসেনি। অনেক ক্ষমতার অধিকারী সে। শিকারীর চোখের সামনে বিভিন্ন রকম মায়াজালের সৃষ্টি করে, দিকভ্রান্ত করে দেয়। জঙ্গলে পথ খুঁজে না পেয়ে শিকারী যখন ক্লান্ত হয়ে যায় তখন সে শিকারীর সামনে এসে দাঁড়ায়। তারপরে কি হয় কারুর জানা নেই। ওর এলাকায় যাওয়া মানেই মৃত্যুকে আমন্ত্রণ করা। ওই জন্যই বললাম স্যার, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোঁজাখুঁজি করব, যদি শিকার না পাই আবার ফিরে আসব। বেঞ্জামিন একটু অসন্তুষ্ট হয়ে বলল, এইসব রাবিশ মার্কা কথাবার্তায় তোমরা বিশ্বাস করো? আরে তোমরা তো খেটে খাওয়া পরিশ্রমী ছেলে, তারপরেও এইসব কথা তোমরা বিশ্বাস কিভাবে করো? আই জাস্ট কান্ট বিলিভ দিস। কালো হয়ে আসা দুপাশের অরণ্যের মাঝে এক চিলতে সরু নদীর মাঝ বরাবর ওরা চলেছে। লুকাস বাম দিকে বাঁক নিল। এখানে নদীটা আরো সরু হয়ে এগিয়ে গেছে। স্যার, আমরা এখন এথক্সি নদীতে চলে এসেছি। আর বেশিক্ষণ সময় নেই, তবে চিন্তা করবেন না আর এসব নিয়ে বেশি ভাববেন না। আমরা দুজনেই আপনার সাথে থাকব, আর জঙ্গলের ওই এলাকাটা থেকে একটু দূরে থাকলেই হবে। আর আমাদের সাথে তো টর্চ আছে, অন্ধকারে কোনো অসুবিধা হবে না, বলল লুকাস। পাওলো বলল, আমি জানি স্যার, আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এরকম অনেকেই আছেন যারা দেখেছেন ব্যাপারটাকে নিজের চোখে। আর প্রাণের ভয় সবারই আছে। গল্প কথা হলে ভালো, কিন্তু গল্প কথা না হলে যদি সত্যি হয় তখন? এরকম কিছু আরো কথা হতে হতে কখন যে গন্তব্যে চলে এসেছিল সেটা বেঞ্জামিন বুঝতেও পারেনি। মোটরের আওয়াজ থামতে থামতে ওর হুঁশ হলো গোটা যাত্রাটা গল্পেই ডুবেছিল। বেঞ্জামিন দেখল বোট যেখানে থামলো সেখানে বোট থামার আলাদা কোনো জায়গা নেই। মাটি ও পাক মিশ্রিত একটা জংলা জায়গা, যেটার পাশ ঘেঁষে একটা সরু রাস্তা জঙ্গলের গভীরে চলে গেছে। শুধুমাত্র দুটো বাঁশ পুঁতে রাখা আছে। পাওলো আগে নেমে ওই বাঁশের সাথেই বোটের দড়ি বাঁধল। দুপুর প্রায় পেরিয়ে এসেছে, কিন্তু এখনো আকাশে আলোর আভা শেষ বেলার জ্বালান দিচ্ছে। ওরা তিনজন এবার ওই পথ ধরেই জঙ্গলের অন্দরে প্রবেশ করল। বোঝাই যাচ্ছে এই পথে মানুষের যাতায়াত আছে। পথের দুই ধারের ছেটে দেওয়া আগাছাগুলোই তার প্রমাণ। বেঞ্জামিন চারিদিকটা একবার তাকিয়ে নিল। এই বৃহৎ চিরহরিত বনভূমির মাঝে ওরা যেন খুবই সামান্য কীট। আশেপাশে একটা নিখাদ আধার হয়ে আছে। নাম না জানা মাথা উঁচু গাছগুলো জঙ্গল আর বাইরের আলোর পথের একমাত্র বাধা। নিস্তব্ধতার মাঝে ওরা আগাছা সরিয়ে এগিয়ে চলেছে। একদম সামনে লুকাস, তারপর বেঞ্জামিন, আর শেষে পাওলো। প্রায় মিনিট 15 হাঁটার পরে লুকাস বলল, স্যার, এবার খুব সাবধানে এগিয়ে যেতে হবে। আমরা প্রায় অনেকটাই গভীরে চলে এসেছি। অন্ধকার নামছে, পোকা মাকড় সাপ আরও না জানি কত কি আছে এই জায়গায়। একটা ভুল পদক্ষেপও ভীষণ বিপদ আনতে পারে।
আর আমার খুব একটা ঠিক লাগছে না। আজ এতটা নিস্তব্ধ হওয়ার কারণ আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। টর্চ জ্বালিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এখনো জ্যাগুয়ারের আওয়াজ তো দূরের কথা, একটা পাখির শব্দও পেলাম না। একটু অসন্তুষ্ট মেজাজে বলল বেঞ্জামিন। এক পর্যায়ে ওরা তিনজনেই জঙ্গলের নিষিদ্ধ সীমার আগে পর্যন্ত এসে উপস্থিত হলো। এখন অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে, শুধু হাই পাওয়ারের টর্চ দুটোই সম্বল। জঙ্গলের এতটা গভীরে আসার পরেও একটাও প্রাণী দেখা পেলাম না। এটা কেমন জঙ্গল? তোমরা আমাকে আগে বলনি কেন? এরকম ফাঁকা জঙ্গল জানলে তো আসতামই না। হতাশ হয়েই বলল বেঞ্জামিন। তারপর নিজের জেদের বসে রাইফেলটা চেপে ধরে আবার বলল, যাই হোক, খালি হাতে ফিরবো না। তোমরা ওই দিকটায় নিয়ে চলো আমাকে। আসলে বেঞ্জামিন ভেবেছিল এই সুযোগে সোনালি জ্যাগুয়ারের সাথে যদি অন্য কোনো জন্তু শিকার করত তাহলে একটু উপরই অর্থ নিয়ে দেশে ফেরা যেত। কিন্তু আন্দ্রের কথা অনুযায়ী এই অঞ্চলে সোনালি জ্যাগুয়ার পাওয়া যাবে না। তাই এখানে কিছুটা সময় ঘুরে একটা কিছু শিকার করার পর লুকাস আর পাউলোকে টাকার লোভ দেখিয়ে ভিতরের গভীরে নিয়ে যাবে। সেখানে দিব্যি সোনালি জ্যাগুয়ার পাওয়া যাবে। দুইখানা শিকারের লাভ বেশ ভালোই হবে, কিন্তু এই দিকটায় যে শূন্য হাতেই পথ চলতে হবে সেটাও বুঝতে পারেনি। নিরুপায় হয়ে ধৈর্য হারিয়ে ওই দিকটা যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। না স্যার, আমরা কোনোভাবেই ওই দিকটায় যাব না। আপনাকে তো বলেইছিলাম ওটা কুরুপিরার এলাকা। প্রাণের ভয় সবার আছে স্যার। যেটুকু এসেছি তাতেই গভীরতা অনেক। এর বেশি গভীরে গেলে এই অন্ধকারে ফেরা বা রাস্তা চেনা অসম্ভব হয়ে যাবে, বলল লুকাস। পকেট থেকে কিছু টাকা বের করে বেঞ্জামিন বলল, যদি রাজি থাকো তাহলে এর থেকে অনেক বেশি পাবে। আর আমি কিন্তু এক কথার মানুষ, খালি হাতে ফেরা আমার স্বভাব নয়। বেঞ্জামিন লিয়াম খালি হাতে ফিরবে না। আর শোনো, আর আমাকে ওইসব ভুলভাল আরবান লেজেন্ডের ভয় দেখাতে এসো না। আর কোনো জীবজন্তুর ভয় থাকলেও আমার কাছে গুলির অভাব নেই। আমি 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 আজ ওই সোনালি জ্যাগুয়ারের লাশ নিয়েই ফিরব। লুকাস অবাক হয়ে বলল, কি? সোনালি জাগুয়ারের জন্য আপনি এসছেন? হে জিসাস, আমি আগে থেকে জানলে আপনাকে কখনো আনতাম না। ওটাকে স্বয়ং কুরুপিরা রক্ষা করেন। ওই প্রাণীর শিকার করা তো দূর, ওর শিকারের কথা কেউ ভাবেও না। হ্যাঁ, আমি যেতে পারবো না স্যার, আপনি সে যতই টাকা দিন। আমরা ফিরে যাই স্যার। পাউলো, চলো। এতক্ষণ চুপ থাকার পরে পাউলো বলল, আমি যাব, কিন্তু কথা মতো এই সামান্য টাকায় কাজ হবে না, একটু বেশি খরচ পড়বে। লুকাস হঠাৎই রাগে ফেটে পড়ল। পাউলোর জামা টেনে ধরে বলল, এটা তুই কি বলছিস? তুই তো সব জানিস। কেন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস? ও বাইরের লোক কিছু জানে না, কিন্তু তুই তো জানিস আজকে এই জঙ্গলে একটাও পশুর দেখা নেই। এর কারণ তো তুই জানিস। কুরুপিরা বুঝে গেছেন কেউ অসৎ উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছে, তাই তো নিজের ক্ষমতা প্রয়োগ করে সব কিছু স্তব্ধ করে রেখেছেন। এটা ওর এলাকা নয়, তাই এখনো আমরা ঠিক আছি, নয়তো এতক্ষণে। তুই চুপচাপ ভোটে ফিরে যা, আমি কাল ভোরেই সাহেবকে নিয়ে ফিরে আসব। আমাদের টাকা দরকার, এভাবে বাঁচা যায় না লুকাস। দিনরাত খেটেও অর্থ জোগাড় করতে গিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। তুই যা। এক মুহূর্ত অপেক্ষা না করে লুকাস তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর পাউলো বলল, চলুন স্যার, আমি আপনাকে নিয়ে যাব। তবে আমার কিছু কথা আছে যেগুলো আপনাকে মানতেই হবে। অমান্য হলে দুজনেই আর ফিরতে পারবো না। প্রথমত, সব সময় আমার সাথেই থাকবেন। আমি যেই পথ দিয়ে যাব সেই পথ ধরেই আমার পিছনে হাঁটবেন। আর দ্বিতীয়ত, কোনো শব্দে কান দেবেন না, সেটা জাগুয়ারের ডাক হলেও না। এমন অনেক জিনিস শুনতে পাবেন যা আসলেই নেই। আর হ্যাঁ, তৃতীয়ত, সোনালি জাগুয়ার পাওয়া
অত সোজা না। আর ওদের চামড়া এতই উজ্জ্বল যে এই অন্ধকারেও শনাক্ত করা কঠিন হবে না। কিন্তু যে কোনো উজ্জ্বল জীব মানেই যে সে সোনালী জাগুয়ার, সেটা কিন্তু একদম ভাববেন না। আর শেষে একটা কথাই বলি, মনকে শান্ত রাখবেন, আমার কথা শুনবেন। এইটুকু মাথায় রাখবেন যে আমার কিছু হয়ে গেলে আপনিও এই জঙ্গলের পথ চিনে ফিরে যেতে পারবেন না। তাই যাই হয়ে যাক, একসাথে থাকবো, আর তাহলেই বেঁচে থাকবো, বুঝলেন স্যার? পুরো কথাটা শোনার পর বেঞ্জামিন একবার মাথা নাড়ায়। কথাগুলোকে সে আদৌ গুরুত্ব সহকারে নিয়েছিল কিনা বোঝা গেল না। আমাদের কাছে তো একটাই টর্চ, আর একটা আলো থাকলে সুবিধা হতো, বলল বেঞ্জামিন। টর্চটা বেঞ্জামিনের হাতে দিয়ে পাউলো ওর ব্যাগ থেকে একটা 1.5 ফুট লম্বা কাঠের পাটাতন বের করলো। চিন্তা করবেন না, আমার কাছে মশাল আছে। খুব বেশিক্ষণ না হলেও বেশ কিছুটা সময় পর্যন্ত চলবে, আমার তাতেই হয়ে যাবে। সামনে মশাল হাতে পাউলো আর পিছনে টর্চ আর রাইফেল হাতে ধরে বেঞ্জামিন একটা নির্দিষ্ট দিক বরাবর এগিয়ে যেতে থাকলো। মশাল ও টর্চের আলোয় পথ দেখতে সুবিধে হলেও তাদের জঙ্গলের আধার খুব একটা কমেনি। কিছুটা যাওয়ার পরই বেঞ্জামিন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। একটু আগে জঙ্গলের পরিবেশ আর এই মুহূর্তের জঙ্গলের পরিবেশে অনেকটা তফাৎ। যেন এক পলকেই কোনো নতুন জঙ্গলে এসে পড়েছে। আবহাওয়া একটু গরম, স্যাঁতস্যাঁতে ভাবটা এখানে নেই। গাছে গাছে পাখিদের শব্দ শোনা যাচ্ছে। অন্ধকার যেন একটু কম লাগছে এখন। স্যার, সবসময় আমার এই মশালটা লক্ষ্য করবেন কেমন, আর আমার পিছু চলবেন। কিছুটা যেতে হবে, তাহলেই সেই জীবে দেখা পাবো। প্রায় মিনিট 20 হাঁটার পর বেঞ্জামিনের চোখ সরাসরি গেল একটা ঝোপের দিকে। জাগুয়ারের লেজ মনে হচ্ছে না? সেই রকমই একটা আভা বেরিয়ে আসছে। চামড়াটা যে সে জাগুয়ারের নয়। বেঞ্জামিন একটু দাঁড়িয়ে ভালো করে দেখে নেয়। পাউলো পেছনে না তাকিয়ে একটু আগে এগিয়ে গেছে। বেঞ্জামিন দেখল পাউলো পিছনে না তাকিয়ে এগিয়ে যাচ্ছে। শব্দ জোরে হলে প্রাণীটা পালিয়ে যেতে পারে, তাই খুব আস্তে করে পাউলোর নাম ধরে 1-2 বার ডাকল। কিন্তু সেই ডাকে পাউলোর কানে গেল না। অগত্যা নিজেই ওইদিকে এগিয়ে যেতে থাকলো। পাউলোর পায়ের শব্দ পেয়ে জাগুয়ারটা সেই স্থান থেকে দ্রুত প্রস্থান করলো। দেখা মাত্রই বেঞ্জামিনও পায়ের গতিবেগ বাড়িয়ে চলতে শুরু করলো। পাউলোর কিছু একটা মনে হতেই পিছন ফিরল, কিন্তু বেঞ্জামিন কই? পাউলোর বুঝতে বাকি রইল না। যে করেই হোক বেঞ্জামিন স্যারকে খুঁজে পেতেই হবে, না হলে রক্ষে নেই। জাগুয়ারের নেশায় এদিক থেকে ওদিক ছুটতে ছুটতে একসময় এসে ক্লান্ত হয়ে পড়ে বেঞ্জামিন। একবার চারিদিকে তাকিয়ে নেয়। এটা কোথায় এলো? আর আশেপাশে পাউলো নেই। চতুর্দিকে আধার ঘিরে আছে, তার মাঝে একা বেঞ্জামিন। নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। ওর গরম লাগছে, একটা অস্বস্তি চেপে ধরেছে ওকে। কিছুই বুঝতে পারছি না। কোথায় যাব, কোন দিকে, আর কিভাবেই বা যাব? আমি তো এদিকে কিছুই চিনি না। পাউলো হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। ভুল হলো, ভুল, চরম ভুল। ভুল হলো, খুব 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 বড় ভুল হলো। আমাকে আগেই বলেছিল। দিক শূন্য হয়ে হাঁটতে হাঁটতে বেঞ্জামিন হঠাৎ করে একটা আলো লক্ষ্য করল। হয়তো ওটা কি মশাল মনে হচ্ছে না? হয়তো পাউলো যাচ্ছে। চোখের আড়ালে চলে যাওয়ার আগেই ওকে ধরে ফেলতে হবে। মশালের আলো লক্ষ্য করে ক্লান্ত পায়ে বেশ গতিবেগেই হাঁটা দিল বেঞ্জামিন। নাম ধরে জোরে ডাকলে যদি আশেপাশের প্রাণীরা ধেয়ে আসে, সেই ভয়ে চুপ করে আলোটা নজরে রেখে পা চালাতে থাকলো। আর একটু গেলেই পাউলোকে ধরে ফেলবে। মশালের একদম সামনে এসে বেঞ্জামিন থমকে দাঁড়িয়ে গেল। ওর পা অবশ হয়ে থেমে গেছে।
নিজের চোখে সবকিছুই অবাস্তব মনে হচ্ছে। কানের কাছে লুকাসের কথাগুলো আবার শুনতে পাচ্ছে। কুরুপিরা কোনো লোক নয়, একজন দেবতা, বলতে পারেন বনের দেবতা, রক্ষক। বেঞ্জামিন যেটাকে মশাল ভেবেছিল সেটা আদৌ মশাল নয়। একটা বেটে খাটো লোক শুয়োরের পিঠে বসে আসে। সেই শুয়োরটা স্বাভাবিকের তুলনায় বেশ বড়। নিঃশ্বাসে গর্জন ধ্বনিত হচ্ছে। লাল ঝাঁকড়া চুল, মশালের মতো মাথার দুই পাশে জ্বলছে আগুন, শরীরে ঘাস পাতা জড়িয়ে রাখা। ছলনাময় চোখ দুটো বেঞ্জামিনের দিকে তাকিয়ে আছে। হাতে একটা ধনুক, আর তাতে টান টান করে রয়েছে একটা জ্বলন্ত অগ্নিবাণ। বেঞ্জামিন কোনো রকমে রাইফেলটা ওর দিকে তাক করে ট্রিগার টিপল। কান ফাটানো আওয়াজ করে একটা গুলি সজোরে লোকটার গায়ে লাগার সাথে সাথেই সেটা ছাই হয়ে মিলিয়ে গেল। এবার আর কিছুই ভাবতে পারছে না বেঞ্জামিন। কোনো রকমে সেখান থেকে দৌড় দেয়। দিশে হারা ভাবে ছুটতে থাকে বেঞ্জামিন। কতক্ষণ ছুটে চলেছে ওর মনে নেই। একটা গাছের গুড়ির সাথে পা আটকে যায়, ছিটকে গিয়ে পরে সামনের একটা আগাছায়। টর্চটাও হারিয়ে যায়। তারপর জ্ঞান হারায় বেঞ্জামিন। স্যার, স্যার উঠুন স্যার, স্যার। পাউলো ডাকে বেঞ্জামিনের হুঁশ ফিরল। বেঞ্জামিন দেখল পাউলো ওর কাজ ঝাঁকিয়ে ডেকেই চলেছে। তুমি 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 খুঁজে পেলে আমাকে? বোকার মতো এদিক ওদিক খুঁজে গেলাম তোমাকে। আর আগে উঠুন, হাঁটা লাগাই। খুব একটা নিরাপদ নয় জায়গাটা, যেতে যেতে বাকি কথা হবে। এই নিন আমার টর্চ, এখানেই পড়েছিল। আমার মশালটাও নিভে গেছে, তাই ওটাই একমাত্র সম্বল। চলুন। বেঞ্জামিন গায়ের ময়লা ঝেড়ে উঠে পড়ল। তারপর দুজনেই চলতে শুরু করলো। স্যার, স্যার, আসার পথে একটা সোনালি জাগুয়ারের খোঁজ পেয়েছি। কোন দিকে গেল সেটাও মনে আছে। সেই দিকেই যাব এখন। ওটা শিকার করেই বাইরের পথ ধরব। আপনাকে কথা দিয়েছি যখন, আপনার কোনো চিন্তা নেই। তোমরা ঠিকই বলেছিলে। আমি কুরুপিরাকে নিজের চোখে দেখেছি। কি ভয়ানক সে দৃশ্য! আমি ভাবতেও পারছি না। আরে আপনি তখন গেলেন কোথায়? আমি আর পিছনে তাকিয়ে কিছুতেই আপনাকে দেখতে পেলাম না। আসলে আমি ঝোপের মধ্যে একটা জ্যাগুয়ারের লেজ দেখতে পেয়েছিলাম। ওটা ঝকঝক করছিল। লেজটা দেখে সাধারণ জ্যাগুয়ারের মতো মনে হচ্ছিল না। তোমাকে আমি ডাকলাম, কিন্তু তুমি শুনতে পেলে না। তুমি এগিয়ে চলে গেলে। তাই অগত্যা আমি ওটার পিছু ধরলাম। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি সেখানে কিছুই নেই। যেন হঠাৎ করেই গায়েব হয়ে গেছে সে। আমি কত খুঁজলাম, কিন্তু কোনো জ্যাগুয়ারের চিহ্ন পর্যন্ত নেই সেখানে। তারপর চারিপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমি ওটার পিছু নিয়ে পথ হারিয়েছি। তাই তখন তোমাকে খুঁজতে শুরু করি। মাঝপথে একটা মশালের আলো দেখে এগিয়ে যাই আমি। কারণ এই ঘন জঙ্গলে তুমি ছাড়া তো আর কারোর কাছে মশাল থাকার কথা নয়। কিন্তু তারপরেই আমি যা দেখলাম। ভয়ে ভয়ে কথাগুলো বলল বেঞ্জামিন। আপনাকে দিকভ্রান্ত করেছিল কুরুপিরা। আমি প্রথমেই বলেছিলাম আপনি আমার সঙ্গেই থাকবেন। এরকম অনেক কিছুই দেখতে পাবেন যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একরকম মায়া সৃষ্টি করে আপনাকে পথ ভুলিয়ে রেখেছিল। ভাগ্যিস আমি শেষমেশ আপনাকে দেখতে পেলাম, নয়তো এখানেই সারা জীবন পড়ে থাকতে হতো আপনাকে। কারণ জঙ্গলের এই অঞ্চলে কেউ পা রাখে না। এটা কুরুপিরার জায়গা। একবার প্রবেশ করলে কেউ ফেরত যেতে পারে না। তাই আমার সাথেই থাকুন। ওই যে ওইদিকে যে গাছটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ওই গাছের ওখানেই একটা মাঝ বয়সী সোনালী জাগুয়ার শুয়ে আছে। তাই একদম চুপচাপ আমার পিছনে আসুন। শব্দ শুনতে পেলে এই প্রাণীটা সজাগ হয়ে যাবে, আর তখন শিকার করা অসম্ভব হয়ে পড়বে।
দুজনেই খুব ধীর পায়ে গাছটার দিকে এগিয়ে চলল। বেঞ্জামিন শক্ত করে ধরল রাইফেলটা। পাউলো গলা নামিয়ে বলল, আমি টর্চটা যেই দিকেই দেখাবো সেই দিকেই গুলি চালাবেন, কেমন? একবারই সুযোগ পাবেন, তৈরি হয়ে যান। পাউলো গাছের একটা জায়গা লক্ষ্য করে টর্চের আলোটা ফেলল, আর চোখের নিমেষেই বেঞ্জামিন রাইফেলের একটা গুলি ছুড়ল। বন্দুকের নল থেকে একটা কান ফাটানোর শব্দ হলো। হওয়ার পরেই সবকিছু কেমন নিস্তব্ধ হয়ে গেল। বেঞ্জামিনের হৃদস্পন্দন যেন এখন বন্ধ হয়ে আসছে, কারণ গুলিটা যেখানে চালিয়েছে সেখানে কোনো জ্যাগুয়ার নেই, তার পরিবর্তে রয়েছে একটা লাশ। গাছে ঝুলছে পাওলোর লাশ। লাশটার বুকে একটা তীর বেঁধে রয়েছে, সেখান থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সে তীরটা বুকের এফোড় ওফোড় হয়ে সরাসরি পিঠের পিছন থেকে গাছের কাণ্ডের সাথে গেঁথে আছে। ওটাই লাশটাকে গাছের কাণ্ডের সাথে ঝুলিয়ে রেখেছে। গুলিটা লাশটার গায়ে লাগার পরে ওটা একবার কেঁপে ওঠে, তারপর আবার স্থির হয়ে গেল। বেঞ্জামিন পাথরের মতো দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। টর্চটা মাটিতে পড়েছিল। কোনো রকমে হাত বাড়িয়ে সেটা মাটি থেকে তুলে নিয়ে চারিদিকে একবার আলোটা ঘুরিয়ে দেখে নেয়। কি যেন একটা ওর চারপাশে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই সেটাকে চোখে দেখা যাচ্ছে না। ঝোপঝাড়গুলো দুলে উঠছে, প্রতিটা ঝোপে একবার টর্চের আলো ফেলে, কিন্তু সেগুলো ফাঁকা। বেঞ্জামিন ভালোভাবেই বুঝতে পারে এখান থেকে পালিয়ে কোনো লাভ হবে না, তার কারণ ও যে মায়াজালে আটকে পড়েছে সেখান থেকে পালাবার কোনো পথ নেই। এবার অন্ধকার ভেদ করে ওর সামনে একটা অগ্নিপিণ্ড এসে দাঁড়ালো। সেই রূপ কিছুক্ষণ আগেই বেঞ্জামিন যেমনটা দেখেছিল। কুরুপিরা হিংস্র দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। বেঞ্জামিন পায়ের দিকে খেয়াল করতে গিয়ে দেখল পা দুটো পিছন দিকে বাঁকানো। কিছু বোঝে ওঠার আগেই এদিক ওদিক ঝোপঝাড় পেরিয়ে গোটা দশেক জ্যাগুয়ার ঠিক বেঞ্জামিনের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ালো বললে ভুল হবে, ঠিক যেন ঘিরে ধরল। জ্যাগুয়ারদের ত্বক ভেদ করে একটা হালকা উজ্জ্বলতা বেরিয়ে আসছে। চামড়ার উপরে তৈরি নকশাগুলো অনেকটাই অন্যরকম। দেখেই বোঝা যাচ্ছে যে এরাই হলো সেই সোনালি জ্যাগুয়ার যার খোঁজে বেঞ্জামিনের এই পরিণতি। জ্যাগুয়ারের দল এখন ওর দিকে এগিয়ে আসছে। ওদের চোখে ভীষণ ক্ষুধা। বেঞ্জামিনের গোটা শরীরটা ভয়ে শুকিয়ে এসেছে। এক পা করে ওরা এগিয়ে আসছে। গোটা ঘটনাটা কুরুপিরার সামনেই ঘটে চলেছে। নরখাদকের দল এবার মানুষটার দিকে ঝাঁপিয়ে পড়ল। একটা মানুষের চিৎকারে কেঁপে উঠল গোটা জঙ্গল, কিন্তু কিছু হিংস্র প্রাণীর মিলিত গর্জনে থেমে গেল সেই চিৎকারের শব্দ। চোখের উপর রোদ পড়তেই ঘুমটা ভেঙে গেল লুকাসের। শান্ত বোটটা জলে ভাসছে। লুকাস বোটের উপর দাঁড়িয়ে চারিদিকে এক ঝলক তাকিয়ে নিল। দুজনের কেউই এখনো আসেনি। লুকাসের চোখ একটা নির্দিষ্ট দিকে আটকে গেল। সে খুঁটিটায় বোটে দড়ি বাঁধা ছিল, ঠিক সেইখানে একটা বুনো শুয়োর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে একটা বস্তা, আর ওই বস্তাটায় কি যেন একটা আছে। ভালো করে দেখার জন্য লুকাস বোট থেকে নেমে শুয়োরটার সামনে গেল। সাথে সাথে প্রাণীটা মুখ থেকে বস্তাটা নামিয়ে দিয়েই জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। লুকাস দেখল ওই বস্তাটার তলায় কালচে লাল পদার্থ শক্ত হয়ে লেগে আছে। ওর নাকে একটা আষ্টে গন্ধ এসে ধাক্কা মারল। অপেক্ষা না করে
ও বস্তাটা খুলে দিল। সেটা থেকে বেরিয়ে এলো বেঞ্জামিনের কাটা মাথা। মাথাটার মধ্যে চোখ মুখ বলে আলাদা কিচ্ছু নেই, যেন একটা মাংসের দলা। এটা ওর কাছে নতুন কিছু না। এরকম কতই যে হয়েছে। আন্দ্রে কত শিকারীকে এইভাবে লোভ দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজ পর্যন্ত কেউ সোনালি জ্যাগুয়ার আনতে পারেনি, আর পারবেও না। এবার বস্তার আরেকটা কিছু আছে অনুভব করতেই লুকাস আবার সেটার মধ্যে হাত ঢোকালো। হাত ঢুকিয়ে বার করে আনলো একটা কাটা হাত। সেই হাতের উল্কি দেখে চিনতে অসুবিধা হলো না যে এটা তার ভাই পাউলোর হাত। কান্নায় ভেঙে পড়ল লুকাস। তুই সব জেনেও কেন গেলি? কেন গেলি তুই? আন্দ্রে সাজানো শখে তুই সব জেনেও কেন পা দিলি? কয়েকটা টাকার জন্য। কতবার বারণ করলাম তোকে। কেঁদে ওঠে লুকাস। আন্দ্রে একটা বিয়ারের বোতল নিয়ে আরাম করে বসেছিল। ওর বিপরীতে একজন অস্ট্রেলিয়ান বসে। অস্ট্রেলিয়ান লোকটি জিজ্ঞাসা করলেন, এখানে তো স্থানীয় শিকারী ভর্তি, তাহলে এটার জন্য আমাকেই বা কেন এত দূর থেকে ডাকে? আন্দ্রে এসে জবাব দিলেন, কাম ডাউন, এত তাড়া কিসের? একটু ধৈর্য ধরুন, সব বলবো। শুনছিলেন লেখক রাজদীপ ভট্টাচার্যর কলমে রিভার চাইল্ড এবং ইকিরির জঙ্গলে। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা, স্ক্রিপ্টিং এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে আছে সৌরভ। এডিটিংয়ে টিম কণ্ঠ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আজকের গল্প দুটি আমাদের একটি অন্য ধরনের এক্সপেরিমেন্ট গল্প ছিল। গল্পগুলি ভালো লেগে থাকলে একটা লাইক তো ডিজার্ভ করে, কি বলুন? আর তাছাড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আরো নতুন গল্প শুনতে কি করতে হবে? কি মুশকিল জানেন না? কি বলছেন মশাই? রোজই তো বলছি। চলুন আর একবার বরং মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কি মনে থাকবে তো? শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।